This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সালের 13 ডিসেম্বর সংসদ ভবনে জঙ্গি হামলা হয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 2023 সালের মানে এই বছরের 13 ডিসেম্বর মানে এই 13 ডিসেম্বর সংসদের অধিবেশন শুরুর আগে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনও আবারও ওই হামলার মতোই কিছু একটা ঘটল, দেখাই। পুলিশের হিসেবে দুটো বোমা ফাটে, রং বোমা, একটা সংসদের ফ্লোরে আর একটা সংসদ চত্বরের বাইরে। তার তদন্ত চলছে। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে, মানে রাষ্ট্রদ্রোহিতা, জঙ্গিপনা। সেরকম কোনো তথ্য অবশ্য এখনো প্রকাশ করেনি কোনো তদন্তকারী সংস্থা। 13 ডিসেম্বরের সংসদ হামলা সম্পর্কে বলতে গিয়ে আজ বোমা ফাটিয়ে বসলেন রাহুল গান্ধী স্বয়ং। স্পষ্টই বলে দিলেন ওরা বেকারত্বের কথা বলতে গিয়েছিলেন। सुरक्षा ब्रीच हुई है वो है, बट क्यों हुई? जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है। तो ब्रीच जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। রাহুল গান্ধীর কথা শুনে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী বললেন ওর কথায় সবাই হাসাহাসি করছে। শুনি কি বললেন তিনি। वो एक ऐसे युवा नेता है जो कई चीजें कह जाते हैं, समझे ना। वो पार्लियामेंट में उनकी पार्टी के साथ जुड़े हुए कुछ लोग, उनकी विचारधारा के साथ जुड़े हुए कुछ लोगों ने वो छलांग मारी है और वो कहते हैं इसका कारण अनएम्प्लॉयमेंट है। अब ऐसे किसका कारण क्या होता है इसमें मैं क्या करूं? अब वो टिप्पणी देते हैं, लोग हंसते हैं, अब क्या करें। রাজ্যের বিরোধী দলনেতা বা রাজ্য বিজেপির মুখপাত্র কিন্তু হাসাহাসি করলেন না, খুব ক্ষেপে গেলেন তিনি। কংগ্রেসের সঙ্গে বামেদেরও এক ব্র্যাকেটে তিনি নিয়ে চলে আসলেন। শোনাবো তার কথা। ঋণ ভারে জর্জরিত, নীতিপঙ্গুত্বে ভোগা, আত্মসমর্পণ করা একটা রাজনৈতিক দল, একটা সরকার যারা ভিক্ষাপাত্র হাতে নিয়ে সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে থাকতো, তারা আজকে অর্থনীতির কথা বলবে, বেকারত্বের কথা বলছে। আর বেকারত্ব যদি থেকে থাকে, সমালোচনা সরকার গ্রহণ করছে, কিন্তু সেটা কি তার পথ? দেশ বিরোধী শক্তির মুখে এই কথাই শোনা যাবে। দুদিন আগে সূর্যকান্ত মিশ্র তার পোস্টে একই ধরনের বলেছে, এরা চাকরি পায়নি বলে সংসদে হামলা করেছে। এটা কখনো কোনো সুস্থ মাথার লোকের কথা হতে পারে না। বিরোধী দলনেতা স্পষ্টই বললেন যারা হামলা করেছে তারা দেশ বিরোধী। লোকসভায় কংগ্রেসের দলনেতা বলছেন তারা প্রতিবাদী। যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা টেরোরিস্ট নয়। আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই, তারা কিন্তু প্রতিবাদী। এখন তাদেরকে টেরোরিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে। সংসদের এই ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝা, তিনি কলকাতার ছেলে। সেই সূত্র টেনে রাজ্য রাজনীতির সমীকরণ আর হামলাকারীরা উগ্রপন্থী, এই দুইকে মিলিয়ে মুখ্যমন্ত্রীকে টার্গেট করতে চাইছে বিজেপি। পশ্চিমবাংলায় বোম বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা থেকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না। আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা, অন্যের দিকে, নিজের দায়িত্ব পালন করতে পারেন না। বিজেপি নেতারা বলছেন হামলাকারীরা জঙ্গি, দেশবিরোধী। যদিও সেরকম কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। ধৃতদের পরিজনরা মিডিয়ার সামনে যা বলেছেন তাতে দুটো পয়েন্ট খুব কমন, সবাই বেকার এবং ভগৎ সিং এর ভক্ত। বিজেপি বিরোধীরা বলছেন কেন বিবৃতি দিচ্ছেন না প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাজ নেই তো খইভাজ, অ্যাটেনশন ডাইভার্ট। আমি অপদার্থ, আমি অমিত শাহ অপদার্থ। শুধু রাজনীতি করি বলে আমি পুলিশ প্রশাসন থেকে নিয়ে সব কিছু, ফুলবামার থেকে নিয়ে কিছু করতে পারলাম না।
এখন এগুলোকে রাজনৈতিকভাবে ঘোরাচ্ছে, দেশের নিরাপত্তার সাথে ছেলে খেলা করছে বিজেপি। প্রথম কথা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর কেন, তার জবাব গৃহমন্ত্রীকে দিতে হবে। কারণ ইন্টেলিজেন্স গৃহমন্ত্রীর, কারকে জবাব দিবে? দিল্লি পুলিশ গৃহমন্ত্রীর। পার্লামেন্টের মধ্যে যারা গার্ড দেয় তাদের হাতে অস্ত্র থাকে না, একটা ডান্ডাও থাকে না তাদের হাতে। আগে অমিত শাহকে জেরা করা হোক, যেটা এলো কি করে, এরা এলো কেন, আগে অমিত শাহকে তার জবাব দিতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে এত বড় ঘটনার পর তার মুখ দিয়ে কথা বার হয় না কেন? হ্যাঁ, রাজনীতি চলছে তারই ছন্দে। নিঃসন্দেহে এদিন নেতাদের বাকযুদ্ধে তা অন্য মাত্রা পেয়েছে। এদিকে সংসদ হানাকাণ্ডে যেন পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে এমন তথ্য, যা এক কথায় বিস্ফোরক তো বটেই। যত চমকদারি হোক না কেন, সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়ে আখেরে লাভ হবে না, এটা কি বুঝে গিয়েছিলেন ললিত অ্যান্ড কোম্পানি? তাই সংসদের ভেতরে ঢুকে হম্বিতম্বির প্ল্যান। তার চেয়ে বড় এফেক্ট তো হতে পারে না। আর এই ভাবনা হাতিয়ার করেই এগিয়েছিল ললিতরা। তদন্তে ক্রমশ এটাই স্পষ্টতর হচ্ছে। তবে যারা ধরা পড়েছে তারা অভিযুক্ত, তাদের বাড়ির লোকজন এখনো কার্যত হতভম্ব। এটা হতে পারে বলুন? তাদের ঘরের ছেলেমেয়েরা এমন কাজে জড়িয়ে পড়লেন কি করে? প্রশ্নটা তারা করে যাচ্ছেন, বারবার তারা এই প্রশ্ন করছেন, কিন্তু উত্তর কে দেবে? এই যেমন ললিত ঝার পরিবার, তার বয়স্ক বাবা মা এখন বিহারের দ্বারভাঙার বাড়িতে অসহায় অবস্থায় জবাব হাতড়ে বেড়াচ্ছেন। কি হবে তাদের ছেলের, যাকে বলা হচ্ছে গোটা ঘটনার মাস্টার মাইন্ড? কি হবে তার? দুশ্চিন্তায় তারা, উদ্বেগে। हमारा बेटा गंदा नहीं है, मुझसे पूछ लीजिए, चाहे हमारा सोना है, हमारा हाथ से छूट गया, क्या करेंगे बाबू? मेरा बेटा है ऊपर। ये पास था, बहुत बढ़िया लड़का था, उसको इनाम मिला था मिथिलांचल परिषद से। करते क्या थे ललित बाबू? ट्यूशन करते थे और कोचिंग सेंटर में भी पढ़ाते थे। आप भी कोलकाता में ही रहते हैं? कोलकाता में रहते हैं। आप क्या करते हैं? पंडित है, पंडिताई करते हैं। টার্গেট যখন সংসদ, প্ল্যানিংও তো সেরকমই হবে। আর তদন্তকারীরা বলছেন সেটা ফুল প্রুফ করতে প্ল্যানিং পর্বে কিছু বাদ রাখা হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে সংসদে হামলার ছক গোপন রাখতে ব্যবহার করা হয় সিগন্যাল মেসেজিং অ্যাপ। তাদের কথাবার্তা যাতে গোপন থাকে সেজন্যই এই বিশেষ ব্যবস্থা। এও জানা গিয়েছে মোট 7টি স্মোক ক্যান নিয়ে সংসদে গিয়েছিল ললিত। এর মধ্যে একটি সংসদের ভিতরে ব্যবহৃত হয়েছে, আর একটি সংসদের বাইরে রিসেপশন গেটের সামনে ব্যবহার করা হয়। পুলিশ সূত্রে খবর, গ্রুপের অন্য সদস্যরা সংসদের ভিতরে বিক্ষোভে প্রাথমিকভাবে রাজি ছিল না। তাদের সংসদে ঢুকে বিক্ষোভে রাজি করায় ললিত। ক্ষোভের আগুন দিকে দিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আরও প্ল্যানিং ছিল ললিত ঝার, যে কারণে নীলাক্ষ আইচকে ঘটনার পরপরই ভিডিও পাঠিয়ে মেসেজ করা হয়। আমরা খোঁজ পেয়েছি আরও একজনের, যার কাছে পৌঁছেছিল ললিতের এই ভিডিও বার্তা। প্রশ্ন হচ্ছে কেন পাঠানো হয়েছিল তা, মানে উদ্দেশ্যটা কি? আমাদের প্রতিনিধি কথা বলেন ললিত ঝার সেই পরিচিতর সঙ্গে। কি বলছেন তিনি একবার শোনাবো আপনাদের। তো সেই ভিডিওটা আপনার কাছে এলো কি করে? ললিতে দিয়েছিল আমাকে, ওই मैं प्रोटेस्ट कर रहा हूँ, शेयर करो, সার্কুলেট করো। কিভাবে বলেছিল এটা? লিখে দিয়েছিল আর কি। হ্যাঁ, লিখে দিয়েছিল, ভিডিওটার নিচে লিখে দিয়েছিল। তো যখন আমাকে বলছে সার্কুলেট করো, আমি তখন প্রশ্ন করেছিলাম যেটা কি, অডিও মেসেজ পাঠিয়েছিলাম ওকে, কিন্তু আর কোনো আমি রিপ্লাই পাইনি। ফোনও করেছিলাম কিন্তু ওরা সুইচ অফ রেখেছিল ফোন। ডিমান্ডটা তো কিছু পরিষ্কার হলো না ওখান থেকে। আমি তাই যে তোকে প্রশ্ন জানতে চেয়েছিলাম, এরা যারা করেছে তারা কারা এবং কি কারণে করেছে, ডিমান্ডটা কি? এর আগে কোনোদিন এরকম কিছু পাঠিয়েছিল না প্রথমবার? এইরকম ভিডিও না, এই ফার্স্ট টাইম। একদিকে ললিতের নানা দিকে ছড়ানো কর্মকাণ্ডের জাল, অন্যদিকে আবার রয়েছে সাগর শর্মা। সংসদে হানার দিনে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে তার লম্ফঝম্প ভোলা যায় না। ইতিমধ্যেই পুলিশি হেফাজতে জেরার মুখে বারবার বেশ কিছু উত্তর তিনি দিচ্ছেন। তবে তার মুখের কথার চেয়েও তদন্তকারীদের নজর এখন আরেক দিকে। সেটা কি জানেন? দেখুন। সাগর শর্মা 13ই ডিসেম্বরে সংসদ হানাকাণ্ডে অন্যতম চরিত্র। তার তল কি মিলবে তাঁরই লেখা ডায়েরি থেকে? টুকরো টুকরো মনের কথা, ক্ষোভ, অভিমান, উচ্ছ্বাস, উল্লাস সবই রয়েছে সাগরের ডায়েরিতে। এমনকি ঘর ছাড়তে হবে এমনটাও রয়েছে ডায়েরির পাতায়। ডায়েরি ছত্রে ছত্রে ফুটে উঠেছে দেশের আর্থসামাজিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ। রয়েছে পচে যাওয়া সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একাধিক জায়গায় জোরালো সওয়াল।
স্বাধীনতার যুদ্ধ শুরুর কথাও পাওয়া গিয়েছে তাঁর ডায়েরিতে। পাতায় পাতায় রয়েছে দেশের জন্য আত্মবলিদানের উল্লেখ। একাধিক পাতায় লেখা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। আবার একই সঙ্গে সাগরের বইয়ের তালিকায় রয়েছে হিটলারের আত্মজীবনী। সূত্রের খবর 2015 সাল থেকে ডায়েরি লিখছেন পেশায় রিক্সা চালক সাগর। সাগর যে এমন কোনো কাজ করতে পারে তা কিন্তু তার বন্ধু প্রতিবেশীরা এখনো ভাবতেই পারছেন না। হতবাক তারা। তবে সাগরের বিদ্রোহী সত্তার সঙ্গে তারা পরিচিত। जैसे आजकल के युवा थोड़े गर्म मिजाज के होते हैं, तो क्रांतिकारी स्वभाव का भी था, तो थोड़ा बहुत मतलब मन में ऐसी विचारधारा आ जाती है युवाओं में। भगत सिंह उसके आइडल थे। बचपन के दोस्त हैं, उसके पड़ोसी भी हैं, तो उन्होंने कहा कि इस तरीके की जो उसके दिमाग में जो विचारधारा है वो अक्सर इस तरीके की थी, क्रांतिकारी विचारों का था, और कभी कभी वो भगत सिंह की जैसी मूछें लगाकर भी यहाँ पर घूमता था। ডায়েরি কি তুলে ধরবে তার আসল মুখ? তার এক একটি পাতা কিন্তু আগুনে বার্তার দলিল। এর মাধ্যমে একদিকে তার ভাবনা চিন্তা জানার বোঝার কাজটা সহজ হবে তদন্তকারীদের কাছে, তেমনি সংসদ হানার পরিকল্পনার ক্ষেত্রেও নতুন আরও সূত্র মিলতে পারে বলে পুলিশের মত। এখন তাই সবটাই খুঁটিয়ে দেখার পালা। ধৃতদের বয়ান বিভ্রান্ত করতে পারে, কিন্তু ডায়েরি সে তো শুধু রোজনামচা নয়, মনের চিন্তা ভাবনার দলিল। আর তদন্তে এখন পুলিশের অন্যতম হাতিয়ার এই ডায়েরি। সাগরের যদি ডায়েরি থাকে, ললিতের কি আছে বলুন তো? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেদিকে এখন কড়া নজর পুলিশের। দেখাই। জানা গিয়েছে এনজিওর নামে নিজের ইমেল আইডি এবং ফোন নাম্বার ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট তৈরি করেছিল ধৃত ললিত ঝা। আর এক্ষেত্রে শুধু দিল্লি নয়, কলকাতা পুলিশের এসটিএফেরও নজরে এখন ললিতের ওই অ্যাকাউন্টগুলি, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। জানা গিয়েছে 2021 সালে সোশ্যাল মিডিয়ায় খোলা হয় এই সমস্ত অ্যাকাউন্ট। তাহলে যা দাঁড়াচ্ছে, তদন্তকারীদের হাতে এখন সূত্রের পর সূত্র। তা কোথায় গিয়ে যাচ্ছে তদন্তকে, কোন পথে? যা যা তথ্য এখনো পর্যন্ত হাতে এসেছে তাতে ললিতই এক্ষেত্রে মধ্যমণি বলে মত পুলিশের। এবার প্রশ্ন হলো, বিদেশি কোনো সংগঠনের সঙ্গেও কি যোগ রয়েছে তার? খোঁজ খবর শুরু হয়ে গিয়েছে। এখন দেখার আর কি কি থেকে পর্দা ওঠা বাকি। এদিকে বঙ্গ রাজনীতির রহস্য তো আজ জ্যোতি দর্শন ঘিরে। তার কারণ, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর নির্দেশ খারিজ হতেই শনিবার সকাল সকাল এসএসকেএমে দেখা গেল জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনীকে, সঙ্গে তাঁর জেঠু মানে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। এসএসকেএমের প্রশাসনিক বিল্ডিং থেকে বেরিয়ে হাঁটা দিলেন কার্ডিওলজি বিভাগের দিকে। পিছনে পিছনে মিডিয়া, ঝাঁকে ঝাঁকে প্রশ্ন। শুনেও শুনলেন না, একটি কথাও বেরোলো না প্রিয়দর্শিনীর মুখ থেকে। বাবার সঙ্গে দেখা হলো? কথা হয়েছে কিছু? আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ কি বললেন, মানে কি অবস্থা? কেবিনে তো সিসিটিভিও বন্ধ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি সরার পর আপনারা আজকে দেখা করতে এলেন, কোনো বিশেষ কারণে? কোনো নির্দেশ আছে, অনুমতি আছে, পারমিশন আছে? জ্যোতিপ্রিয় মল্লিক তো বিচারাধীন বন্দি, পারমিশন ছাড়া কি দেখা করা যায়? সেই পারমিশন নিতেই কি এসেছিলেন? রেজিস্টার খাতাও তো এসেছে, নাম লেখা হয়েছে কিছু? সকালে দেখা হয়েছে? কার সঙ্গে দেখা হচ্ছে তার জন্য রেজিস্টার রাখার কথা বলা হয়েছে। এই কার্ডিওলজি বিভাগেই যে রয়েছেন প্রিয়দর্শিনীর বাবা মানে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শুধু কি বালু? একই করিডরে বালুর সঙ্গেই আছেন আরেক হাই প্রোফাইল, মন্ত্রী না হয়েও তিনি প্রভাবশালী হাই প্রোফাইল, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দুজনের করিডোর এক, কেবিন আলাদা। কাকুর কেবিন 1 নম্বরে আর জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু রয়েছেন 4 নম্বর কেবিনে। ফলে এই করিডরে কাদের যাতায়াত সর্বক্ষণ নজরে রাখছেন কেন্দ্রীয় জওয়ানরা। করিডরে 8টি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, তবে হাইকোর্টের নির্দেশে জ্যোতিপ্রিয়র কেবিনে যে ক্লোজ সার্কিট ক্যামেরা সেটা সরানো হয়েছে, এটা নেই। পরিবর্তে মন্ত্রীর কেবিনে 2 জন সিআরপিএফ থাকবেন বলেই শুক্রবার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর সেই নির্দেশ মেনেই নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। বালুর জন্য 4 রক্ষী, কাকুর কেবিনেও রয়েছেন রক্ষী 2 জন। ওই যে বললাম হাই প্রোফাইল বিচারাধীন বন্দী, কখনো কেবিনের ভিতর থাকছেন, কখনো বাইরে। আর এই নজরদারির মধ্যে দেবপ্রিয় প্রিয়দর্শিনী কি জ্যোতি দর্শন পেয়েছেন? আগেই দেখেছেন যে প্রিয়দর্শিনী এ নিয়ে হ্যাঁ না কিচ্ছুটি বলেননি। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক তিনি বললেন, কি বললেন তিনি আপনাদের শোনাবো। হাইকোর্টের অর্ডারটা দেখে নিন, এমএসভিপির কাছে যান। হাইকোর্টের অর্ডারটা দেখে নিন, এমএসভিপির কাছে যান। হাইকোর্টের অর্ডার
এমএসভিপি, এসএসকেএম এর এমএসভিপি, তাকে নিয়ে তো বিস্তর অভিযোগ। এই এমএসভিপির জন্যই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর ইডির কাছে দুর্লভ হয়ে উঠেছে। আর হাইকোর্ট অর্ডার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রায় বলা আছে, দেখাই আপনাদের, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যে কাউকে দেখা করা থেকে আটকাতে পারেন, তারা ইডির 2 তদন্তকারী আধিকারিকের নজরে আনতে পারেন। আর সেই ব্যক্তি দেখা করতে পারবেন কিনা ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ইডির আধিকারিকদের সম্মতিতেই কি তারা জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করেছেন? না হলে কার্ডিওলজি বিভাগে যাবেন কেন? নাকি চিকিৎসকের সঙ্গে কথা বলেই তারা ফিরেছেন? ফলে এই গোটা বিষয় নিয়ে সরগরম রাজনীতি। চিকিৎসাধীন ব্যক্তি তার তরফ থেকে যদি কেউ সুপারের সঙ্গে দেখা করতে চান, তার মধ্যে অবৈধ কোন ঘটনা থাকতে পারে? এখানকার কোনো লোক গেলে নাগরা কাটা চালসার লোক পিজিতে চান্স পায় না, অথচ চোর ডাকাতদেরকে রাখা হয়, বিরিয়ানি খাইয়ে রাখা হয় সেখানে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পরিবর্তে তৃণমূলের দুষ্কৃতীদের সেফ হোম। এসএসকেএমে তো আমরা দেখলাম এটাকে একটি বাচ্চা ছেলে বেড না পেয়ে মারা গেল। কাকুরা যদি বসে থাকে, ভাইপোরা জায়গা পাবে না। ওটা সরকারি হসপিটাল না, ওটা মমতা ব্যানার্জির খোঁয়াড়, যত চোরদের রাখে। মানে সেফ হোমটা সেফ থাকছে কিনা এটা দেখার জন্য মুখ্যমন্ত্রী নিজেই যথেষ্ট। সিআরপিএফ বাড়তে কি করবে আমি জানি না। একজন জেনুইনলি অসুস্থ ব্যক্তি, তার কন্যা যদি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে থাকেন, কিন্তু যাই করুক সব কিছুর মাথায় মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, অতএব দেখভাল বলতে যা বোঝায় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সেটাই করা হবে। ও সিআরপিএফ থাকুক আর সিসিটিভি থাকুক, তার মধ্যে তদন্তে প্রভাব খাটানোর কোনো অভিযোগ, এসব অবাস্তব কথাবার্তা। কান ধরে কেন্দ্রীয় হসপিটালে নিয়ে যাও। কিস্সা কুর্সি কা, রাজনীতির যত কিস্সা তা তো কুর্সির জন্যই। আর আজ কলকাতা পুরসভায় সেই কুর্সি নিয়েই ধুন্ধুমার বেঁধে গেল। ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে এর আগেও, সজল অসীমদের হাতাহাতি আশা করি আপনারা বলেননি সেপ্টেম্বর মাসে। কিন্তু অধিবেশন কক্ষে মিউজিক্যাল চেয়ার, না মিউজিক্যাল চেয়ার কেন বললাম, চেয়ার দখলের লড়াই কেন বলছি, বিজেপি বলছে প্রাথমিক স্কুলে খুদে পড়ুয়ার মতো তারা নাকি আচরণ করছেন। আর নিশানায় শামসুজ্জামান আনসারি, 136 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি, মানে শামসুজ্জামান আনসারি, প্রাক্তন মেয়র পরিষদ। বিজেপির পরিষদীয় দলনেত্রী মীনা দেবী পুরোহিতের আসনে বসতে যান শামসুজ্জামান। নিজের আসন ছেড়ে কেন মীনা দেবীর আসনে? ইচ্ছাকৃত, মানে পায়ে পা দিয়ে ঝগড়া, অশান্তি, নাকি ভুল হয়ে গেছে বিলকুল, এটাই বলি। আর তাতেই উত্তাল হয়ে উঠল অধিবেশন কক্ষ। অধিবেশনের কাজ বন্ধ হয়ে যায়, এমন ছেলে মানুষই কি ওনাদের মানায়? এদিন দেরি করেই অধিবেশন কক্ষে ঢোকেন শাসক দলের কাউন্সিলর শামসুজ্জামান আনসারি। যেখানে তার বসার কথাই নয়, সেখানে বসতে গেলে আপত্তি করেন বিজেপির সজল ঘোষ, বিজয় ওঝারা। কারণ চেয়ারটি যে মীনা দেবী পুরোহিতের জন্যই বরাদ্দ। কিন্তু প্রাক্তন মেয়র পরিষদ কোনো আপত্তিতে কান না দিয়ে একরকম জোর করেই বসতে চান, আর তাতেই উত্তেজনা। উনি এসে বলছে এটা রিজার্ভ সিট। আমরা ওনাকে বললাম যে মিনাদির সিট, উনি হাঁটাক করে ওটা ওইদিকে পাশের টেবিলে ফেলতে চালু করে। সবাই ওনাকে বোঝাচ্ছে উনি বুঝতে চাইছেন, ওই নিয়ে চেঁচামেচি। মানে যদি সত্যি কথায় পরিষ্কার কথায় বলতে, তাহলে ছোট লোক বিপনা ছাড়া কিছু বলা উচিত। বিজেপির অভিযোগ শুনলেন, শামসুজ্জামানের কথাও এবার শুনুন। আমি যেখানে বসতাম, এটা তো আমার সিট, প্রত্যেকবার বসে আসছি, তখন ওই বিজেপি লোকেরা হয়ে চুল্লা করতে আরম্ভ করলো, না এটা মীনা দেবী পুরোহিত আছে। পরে তারপরে চেয়ারম্যানও বললো না মীনা দেবী পুরোহিত আছে, তো আমি সরে গেলাম, হয়ে গেলাম, আর কি আছে, আমি কি ঝগড়া করতে যাবো নাকি? আচ্ছা চেয়ার নিয়ে। শামসুজ্জামান বলছেন তিনি শান্তিপ্রিয় লোক, পুরসভার চেয়ারপারসন বলছেন ভুল করেই বসেছেন। আগে যখন বোর্ড ছিল আমাদের, হয়তো ওই আসনে তিনি বসতেন বা কোনো সময় হয়তো বসেছেন, সেই কারণে ওই চেয়ারটাতে উনি বসতে গেছিলেন। যাই হোক, ব্যাপারটা না বুঝেই উনি করেছেন। মালা রায় বিতর্কের কিছু দেখছেন না, কিন্তু বিজেপির তো ইস্যু, বিতর্ক দেখছে, তাতেই চাপানো ধর। ইচ্ছা করে করছে, তো বিনা ইচ্ছা করে তো কোনো করছে না, এইটা এদের সিস্টেম আছে। এটা মানসিক অসুস্থতা ছাড়া কোনো কিছুর লক্ষণ না। আমি যতদূর জানি ইডি সিবিআই এর খাতাতে ওনার নাম নেই, তাহলেও কেন এই অসহিষ্ণুতা, এটা তো ভেবে পাচ্ছি না। আগেবারে আমি ওখানে বসেছি, এর আগে আমি ওখানে বসেছি, ওটাই রিজার্ভ লেখা আছে, পাশে লেখা আছে বিজেপি, পাশের সিটে দেখবেন আপনি লেখা আছে মানে বিজেপি। তো বিজেপি জায়গায় বসবে,
যে রিজার্ভ আছে যেটা আমাদের আমরা বুঝবো। আচ্ছা এই হচ্ছে মুশকিল। হ্যাঁ ওই আপনার ওই দেবেগৌড়া প্রাক্তন প্রধানমন্ত্রী ওই রকম ব্যাপার, উনি প্রাক্তন MIC, উনি মিনিমাম ডেকোরাম জানেন। আরে ইনি তো প্রাক্তন একজন ডেপুটি মেয়র। ঠিক আছে বললে কি হবে, ও তো নিজে বাচ্চা ছেলে। আমি 7 বারে কাউন্সিলর, 7 টাইম, 34 বছর আমার হয়ে গেল, 3 বার MIC, তা আমি বাচ্চা ছেলে হয়ে গেলাম। আমি বুঝতে পারি না মানসিক বিকৃতি কি এদের, মানে ওপর থেকে নিচে অব্দি সবার। আমি যবে থেকে এসছি দেখছি মিনাজি বসেছেন। আরে যদি মিনাজির অধিকারের জায়গা না হয় সেটা তুমি অফিসিয়ালি বলো, তুলে ফেলে দিচ্ছি। কি কথা ফেলে দিয়েছি আমি? এই কাগজ এসছে, এই চেয়ার থেকে ওই চেয়ারে রেখে দিয়েছি যেখানে বিজেপি লেখা আছে। যদি সুস্থভাবে করে থাকে তাহলে বলবো কদর্য মানসিকতা, এই ছাড়া আর কিছু বলার নেই। এটা কোনো কিছু হয়, এটা ভদ্রলোক করে কখনো? যার চেয়ারে বসা নেই বিতর্ক, মীনা দেবী পুরোহিত, তিনি তো 16ই সেপ্টেম্বরের ঘটনাকেও টেনে আনলেন। কাউন্সিলরদের হাতাহাতিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আগে দেখলেন বেফালতু মারামারি করেছেন, এরা তো এরকমই সৃষ্টি সবসময় করে। এরা তো সবসময় এরকম করে, মারামারি দখল এসবই করে। এক চেয়ার থেকে পৌঁছে গেলেন আরেক চেয়ারে, সামনে যে 24 সিট দখল করতে পারবে না আমাদের। যে এখন দেখলেন ভারতবর্ষে কি রকম অবস্থা আছে, এদের সিট আমরা দখল করব। আবারও শিরোনামে নন্দীগ্রাম। 1 নম্বর ব্লকের সোনাচূড়ায় তৃণমূল যুব সভাপতিকে মারধর এবং হেনস্থার অভিযোগ। প্রতিবাদে নন্দীগ্রাম থানার বাইরে অবস্থান বিক্ষোভে শাসক দল। সোনাচূড়া বাজারে তৃণমূল নেতা দেবকুমার রায়কে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ মানতে চায়নি বিজেপি। তৃণমূলের অভিযোগ, বারবার পুলিশকে জানিয়েও কোনো রকম কাজ হয়নি। প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ জেলা তৃণমূল নেতৃত্বের।